ভবিষ্যতের পৃথিবী বদলে দিবে ছাত্ররাই। ছাত্র আন্দোলনের মাধ্যমে, মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে দেশে, মহাদেশে মহাদেশে, আনাচে কানাচে যেখানেই অন্যায় অত্যাচার অবিচার হবে সেখানেই ছাত্ররা ঝাঁপিয়ে পড়বে এবং সাধারণ জনগণকে মুক্ত করবে সেই রাহুর গ্রাস থেকে। আমরা বিগত 5 দশকে এরকম পৃথিবীতে অনেক আন্দোলন দেখেছি যেখানে ছাত্রদের নেতৃত্বে বিপুল সম্ভাবনার দেশ তৈরি হয়েছে, বিপুল সম্ভাবনার রাষ্ট্র তৈরি হয়েছে। এরকম 10টি ছাত্র আন্দোলন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই তো সেদিন শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার সরকার পতনের আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া। সেখানে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছেন। এখনো সরকার পতন হয়নি। হ্যাঁ, সরকার পতন হয়ে যাবে, কারণ যেই সরকার তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের বেতন বাড়িয়ে নেয় এবং যা সাধারণ মানুষের গড় আয়ের প্রায় 10 থেকে 20 গুণ বেশি। সংসদ সদস্যদের জন্য মাসিক 50 মিলিয়ন রুপিয়া, যা প্রায় $3000 হাউজিং ভাতা অনুমোদন করেছে এবং এই অঙ্কটি ইন্দোনেশিয়ার ন্যূনতম মজুরির তুলনায় 10 থেকে 20 গুণ বেশি। একটু ভেবে দেখুন, শুধু হাউজিং ভাতা বাড়িয়েছে 10 থেকে 20 গুণ, তাদের বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধা সেগুলো বাদেই। এছাড়া এই আন্দোলনে অংশ নিতে গিয়ে ডেলিভারি ড্রাইভারের মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে খুব ব্যাপকভাবে চরমে উঠেছে, যেমন উঠেছিল আবু সাইদের মৃত্যুতে বাংলাদেশে। ইন্দোনেশিয়ায় এই আন্দোলনের মধ্যে 21 বছর বয়সী খাবার সরবরাহকারী তরুণ আফফান কুরনিয়াওয়ান বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়ির চাপায় নিহত হন। যদিও তিনি আন্দোলনে অংশ নেননি, তিনি খাবার পৌঁছে দেওয়ার জন্য মোটর বাইকে যাচ্ছিলেন। এই মৃত্যুর পর জনগণের মধ্যে ক্ষোভ নতুন মাত্রা পায়, যেমনটি পেয়েছিল বাংলাদেশে আবু সাইদের মৃত্যুতে। সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই রব ওঠে সরকার পতনের, যেমনটি বাংলাদেশে ঘটেছিল। এছাড়া ইন্দোনেশিয়ায় আরও অনেক বিষয় নিয়ে মানুষ, সাধারণ ছাত্র জনতা সরকার পতনের আন্দোলনে আসীন হয়েছে। সেখানে সামরিক ব্যয় থেকে শুরু করে শিক্ষা ব্যয় কাটছাড় কিংবা মূল্যস্ফীতি কমিয়ে আনা বর্তমান সরকারের যে প্রতিশ্রুতি তার থেকে অনেক দূরে। ইন্দোনেশিয়ার এই আন্দোলন আবারও স্মরণ করিয়ে দেয়, পৃথিবীব্যাপী একমাত্র পরিবর্তন আনতে পারে ছাত্ররাই। ছাত্ররাই গড়তে পারে সবুজ পৃথিবী, ছাত্ররাই গড়তে পারে সাম্যের পৃথিবী। বর্তমানে ইন্দোনেশিয়ার আন্দোলনের পূর্ববর্তী সময়ে বাংলাদেশে ঘটে গেছে এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যেই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং তার দোসরদের দেশ ছাড়া করেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 2024 সালে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন যে আন্দোলন হয় সেটি ছিল মূলত কোটা সংস্কার কেন্দ্রিক। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য বরাদ্দকৃত কোটার পুনর্মূল্যায়ন ছিল মূল দাবি। কিন্তু এই সাধারণ ছাত্র জনতার সাধারণ কোটা সংস্কার আন্দোলনকে সরকার গুরুত্ব না দিয়ে তারা তাদের পুলিশ বাহিনী এবং ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা সাধারণ ছাত্রদের মধ্যে নিপীড়নের মাধ্যমে, খুনাখুনি, হামলা মামলা এবং সব কিছুর মাধ্যমে মানুষকে, সাধারণ ছাত্র জনতাকে আরও বেশি স্ফুলিঙ্গের মতো জাগিয়ে তোলে। 16 জুলাই 2024 রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাইদ নিহতের মাধ্যমে আন্দোলনের মাত্রা অন্যদিকে মোড় নেয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের সাথে আন্দোলনে অংশ নেয় সাধারণ ছাত্র জনতা, শিক্ষক, কৃষক, মজুর, রিক্সাওয়ালা, মা বোন থেকে শুরু করে সবাই। পৃথিবীতে এত কম সময়ে 36 দিনের মধ্যে এত বড় একটা ফ্যাসিস্ট সরকারকে ফেলে দেওয়ার ঘটনা খুবই বিরল। যেই আন্দোলনে শহীদ হতে হয়েছে প্রায় 2000-এর মতো সাধারণ ছাত্র জনতাকে। পুলিশের পেটুয়া বাহিনী, পুলিশ এবং ছাত্রলীগের গুলিতে নিহত হয় এই সাধারণ ছাত্র জনতা। 20 থেকে 25 হাজার ছাত্র জনতা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। এই অভ্যুত্থানই প্রমাণ করে কোনো দেশের রাজনৈতিক ভবিষ্যৎই ফ্যাসিস্টের হাতে থাকতে পারে না। সাধারণ ছাত্র জনতা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারও পূর্বে 2022 সালে শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান ছিল আরেকটি নজিরবিহীন ঘটনা। 4 মাসের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষের সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং তীব্র মুদ্রাস্ফীতির সঙ্গে অর্থনৈতিক সংকটের কারণে বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিজনিত কারণে বিক্ষোভকারীরা রাস্তায় নামে এবং তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষের পদত্যাগের দাবিতে 15 মার্চ আন্দোলন শুরু করে। দীর্ঘ 4 মাসের আন্দোলনের পর 9 জুলাই সাধারণ ছাত্র জনতার ডাকে লক্ষ লক্ষ ছাত্র জনতা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করেন এবং প্রেসিডেন্টের বাসভবন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, টেম্পল স্ট্রিট রাষ্ট্রপতির সচিবালয়, প্রধানমন্ত্রী রনিলা বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবন দখল করে নেন। ইতিমধ্যেই প্রেসিডেন্ট পালিয়ে যান এবং 11 জুলাই গণমাধ্যমে প্রকাশিত হয় গোতাবায়া রাজাপাক্ষে শ্রীলঙ্কার জলসীমায় অবস্থানরত এক নৌবাহিনীর জাহাজে অবস্থান করছেন। 12 জুলাই সকালে রাষ্ট্রপতি গোতাবায়া বিমান বাহিনীর একটি বিমানে করে দেশ ত্যাগ করেন এবং তিনি দেশ ছেড়ে মালদ্বীপে চলে গেছেন বলে তখন নিশ্চিত করা হয়। গোতাবায়া রাজাপাক্ষের মালদ্বীপে পালিয়ে যাওয়ার মাধ্যমে আরেকটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল শ্রীলঙ্কার সাধারণ ছাত্র জনতা। তারও পূর্বে আমরা যদি চতুর্থ আন্দোলনটি দেখি, যেটি হংকং আন্দোলন ছিল 2014 এবং 2019 সালে, যেটা আমব্রেলা আন্দোলন নামে সংগঠিত হয় 2014 সালে এবং বিতর্কিত বহিষ্কার বিরোধী আইন সংশোধন বিলের প্রতিবাদে 2019 সাল পর্যন্ত গড়িয়ে চলে এই দীর্ঘ আন্দোলন। এই দুটি আন্দোলনের সম্মুখভাগেই ছিল ছাত্ররা। দেশটির গণতান্ত্রিক সংস্কার ও হংকংয়ের উপর বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবের বিরোধিতা করে এ দুটি আন্দোলনের সূত্রপাত ঘটে। নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন ছিল প্রথম বিক্ষোভের মূল বিষয়। নিজেদের নেতা বাছাইয়ের সুযোগ চাইতেই রাস্তায় নামেন প্রতিবাদকারীরা। 70 লাখ মানুষ নিয়ে গড়ে ওঠা হংকং শহর একসময় ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত ছিল। 1997 সালে হংকংকে এক রাষ্ট্র দুই নীতি কাঠামোর প্রেক্ষিতে চীনের নিকট হস্তান্তর করা হয়। এর মানে হলো, যদিও হংকং চীন দেশেরই অংশ, তবুও শহরটির নিজস্ব কিছু স্বাধীনতা ও স্বাতন্ত্র্য থাকবে। চীনের রাজধানী বেইজিং শহরটির প্রতিরক্ষা এবং বহির্বিশ্বের সাথে সম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে, তবে অভ্যন্তরীণ সব ব্যাপারে চাইলেই চীন নাক গলাতে পারবে না। হংকংয়ের নিজস্ব কিন্তু সীমিত অধিকার সম্পন্ন সরকার ব্যবস্থা, নাগরিকদের স্বাধীনতা, স্বাধীন বিচার ব্যবস্থা এবং গণযোগাযোগ মাধ্যমের উপর কোনো প্রকার সীমাবদ্ধতা আরোপ করার অধিকার চীনের থাকবে না। যদিও বেশ কিছু বছর হংকং এবং চীন সেই এক রাষ্ট্র দুই নীতি অনুসরণ করে চলছিল, কিন্তু সমস্যা হয় তখনই যখন চীন হংকংকে পুরোপুরি নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করে। তার পরিপ্রেক্ষিতে 2014 সালে সাধারণ ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় এক বৃহৎ গণ আন্দোলনে, যা ছাতা বিপ্লব বা ছাতা আন্দোলন নামে পরিচিত। পঞ্চম ছাত্র আন্দোলন চিলি ছাত্র বিক্ষোভ 2011 থেকে 2013 সালের মধ্যে। সেখানে ক্ষোভের কারণ ছিল চিলির অন্যায্য শিক্ষা ব্যবস্থা। ধনী শিক্ষার্থীরা ল্যাটিন আমেরিকার সেরা কিছু স্কুলে পড়ার সুযোগ পান, অথচ দরিদ্রদের জন্য হচ্ছে বরাদ্দ জরাজীর্ণ রাষ্ট্রীয় স্কুল, থাকে না পর্যাপ্ত তহবিল। তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এবং বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে বৃহত্তর আন্দোলনের শুরু করে ছাত্ররা। এটি দ্রুতই লাভ করে জনসমর্থন। লাখো শিক্ষার্থী জনসাধারণ রাস্তায় নামেন। আন্দোলনের অন্যতম মুখপাত্র ছিল ছাত্রনেত্রী কামিলা ভেলোজো। এই আন্দোলনের ফলে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার সাধিত হয়, বৃদ্ধি করা হয় শিক্ষার জন্য সরকারি তহবিল এবং এর প্রভাব পড়ে সামাজিক নীতিমালাতেও। 6 নম্বর বিপ্লবটি হচ্ছে ভেলভেট বিপ্লব, যেটি চেকোস্লোভাকিয়ায় 1989 সালে সংগঠিত হয়। যদিও বর্তমানে চেকোস্লোভাকিয়া নামে কোনো দেশ নেই। 1993 সালে তৎকালীন চেকোস্লোভাকিয়া ভেঙে গঠিত হয় দুটি দেশ, একটি চেক রিপাবলিক এবং অন্যটি স্লোভাকিয়া। দেশভাগের 2 বছর আগে অর্থাৎ 1989 সালের নভেম্বরে চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে প্রতিবাদ শুরু করে ছাত্ররা। বার্লিন ওয়াল পতনের পর ঠিক 1 সপ্তাহের মাথায় কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তারা দাবি করে রাজনৈতিক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করতে হবে। পুলিশ বিক্ষোভকারীদের সরানোর সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হয়। উল্টো ধীরে ধীরে যোগ দেয় বিভিন্ন বয়সের মানুষ। 20 নভেম্বরের মধ্যে প্রায় 5 লাখ মানুষ প্রাগের রাস্তা এবং ওয়েনচেলাস স্কোয়ারে জড়ো হয়। ভেলভেট বিপ্লব নামে পরিচিত এই আন্দোলনের কারণে দেশটির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তৈরি হয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ। অবসান ঘটে 4 দশকের কমিউনিস্ট শাসনের।
সপ্তম আন্দোলনটি তিয়েনআনমেন স্কয়ার আন্দোলন চীনে 1989 সালে সংগঠিত হয়। 1989 সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী আন্দোলনে নামেন চীনের শিক্ষার্থীরা। রাজনৈতিক সংস্কার, বাক স্বাধীনতা এবং সরকারি দুর্নীতির ইতি টানাই ছিল লক্ষ্য। ওই বছরের জুনে প্রতিবাদ চরম আকার ধারণ করে। এতে অংশ নেন হাজার হাজার শিক্ষার্থী, যোগ দেন সাধারণ নাগরিকও। চীন সরকারের কঠোর দমন পীড়নে প্রাণ হারায় বহু মানুষ। তবে এই আন্দোলন দমন করতে সক্ষম হয় সরকার, কিন্তু নিপীড়ক শাসকদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে এই তিয়েনআনমেন স্কয়ার আন্দোলন। এই আন্দোলনকে আজও চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হয়। বিশেষ করে রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তায় স্মরণ করা হয় এই আন্দোলনকে। অষ্টম আন্দোলনটি কোরিয়ান গণতান্ত্রিক বিদ্রোহ দক্ষিণ কোরিয়ায় 1980 সালে সংগঠিত হয়। গুয়াংজো বিদ্রোহ নামে পরিচিত এই প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন ছাত্ররা। স্বৈরাচারী সামরিক শাসক কান দু হোয়ান সরকারের বিরুদ্ধে সংগঠিত এই আন্দোলনের মূল দাবি ছিল দুটি: সামরিক শাসন তুলে নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নাগরিক স্বাধীনতা। কারণ 1979 সালে এই শাসক ক্ষমতা গ্রহণের পর থেকেই বন্ধ হয় শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক কার্যক্রম, আটক করা হয় ভিন্ন মতাবলম্বীদের। 1980 সালের মে মাসে প্রতিবাদ শুরু হয় এবং 10 দিনের গুয়াংজো বিদ্রোহে শত শত মানুষ নিহত এবং নিখোঁজ হন। সামরিক বাহিনীর কঠোর দমন নীতির ফলে বিক্ষোভ নিয়ন্ত্রণে আসে। তবে দক্ষিণ কোরিয়ায় গণতন্ত্র চালু এবং বেসামরিক সরকার প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিল এই কোরিয়ান গণতান্ত্রিক আন্দোলন। 9 নম্বর আন্দোলনটি ইরানিয়ান বিপ্লব 1979 সালে সংগঠিত হয়। ইরানের শাহ রাজা হিসেবে পরিচিত শাহ মোহাম্মদ রেজা পাহলভীর উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরানের ছাত্র সমাজ। এর মাধ্যমেই আয়াতুল্লাহ আলী খামেনির অর্থাৎ বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইসলামিক প্রজাতন্ত্রের উত্থান ঘটে। রাজনৈতিক দমন পীড়ন, অর্থনৈতিক সংকট এবং সাংস্কৃতিক উত্তেজনার বিরুদ্ধে অসন্তোষের প্রতিবাদে 1977 সাল থেকে এই আন্দোলন শুরু হয় এবং চলতে থাকে ক্রমাগত ধর্মঘট এবং বিক্ষোভ। প্রতিবাদের মুখে 1979 সালের জানুয়ারিতে দেশ থেকে বাধ্য হন মোহাম্মদ রেজা পাহলভী। আমূলে পাল্টে যায় ইরানের রাজনৈতিক দৃশ্যপট, এমনকি গোটা মধ্যপ্রাচ্যে গভীর প্রভাব ফেলে এই ছাত্র বিপ্লব। দশম এবং শেষ ছাত্র আন্দোলনটি সোয়েটো বিদ্রোহ, যেটি দক্ষিণ আফ্রিকাতে 1976 সালে সংগঠিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় তখন চলছিল শ্বেতাঙ্গদের শাসন, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা শুধু শ্বেতাঙ্গদের হাতেই থাকত। এর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয় বর্ণবাদী সরকারের স্কুলগুলোতে সব বিষয় পড়ানো হবে আফ্রিকান ভাষায়। অথচ বেশিরভাগ কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী তখন আফ্রিকান বলতে পারত না, ফলে এটিকে অত্যাচারের ভাষা হিসাবে দেখত কৃষ্ণাঙ্গরা। 1976 সালের 16 জুন আফ্রিকার হাজার হাজার স্কুলের শিক্ষার্থী প্রতিবাদ জানাতে নেমে আসে সোয়েটো শহরের রাস্তায়। শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালায় পুলিশ, নিহত হয় শত শত শিক্ষার্থী। এই নৃশংস সহিংসতাকে নিন্দা জানায় আন্তর্জাতিক মহল এবং তীব্রতর হয় প্রতিরোধ। এই আন্দোলনেই পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী শাসনের পতনে ভূমিকা রাখে, যা পরিপূর্ণতা পায় বর্ণ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ক্ষমতা গ্রহণের মাধ্যমে। এছাড়াও আমরা আরও কিছু আন্দোলন জানি, যেমন জয়প্রকাশ নারায়ণ আন্দোলন বা সম্পূর্ণ ক্রান্তি ভারতে 1975 সালে হয়েছিল। মে 1968 আন্দোলন ফ্রান্সে হয়েছিল। সুতরাং এই পৃথিবীর পরিবর্তনে, কোনো রাষ্ট্রের পরিবর্তনে, সামাজিক, অর্থনৈতিক এবং বিচার ব্যবস্থার পরিবর্তনে ছাত্ররাই ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো একটি রাষ্ট্রকে, কোনো একটি দেশকে বাধ্য করবে সাধারণ ছাত্র জনতার কল্যাণে কাজ করতে।